জানুয়ারির ১০ তারিখের মধ্যে অন্তত ৮-১০টি খুন, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এই রকম পরিস্থিতিতে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছিল বিএনপি ও জামাতকে বাদ রেখে, সেভাবেই বিএনপি ও সমমন্যরা এবার নির্বাচন করলো কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। এতে অনেক ক্ষেত্রেই দেখলাম আমরা সরকার নির্বিকার এই মবতন্ত্রের ব্যাপারে, মবক্রেসির প্রতি। নেপালের চেয়ে খারাপ এই তুলনায় যাবার চাইতেও সবচেয়ে বড় কথা যে আমাদের পরিস্থিতি, তো আমাদের যে ৫৪ বছরের ইতিহাস আমাদের, এটা যদি আমরা একটু বিবেচনা করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশেই এই ধরনের পরিস্থিতি আগে ছিল না। অন্তত যে মব সন্ত্রাস আমরা আজকে এবং গতকালকে আপনি দেখুন যে চাকসু, যেটাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ জন ছাত্র নেতা এক শিক্ষককে যেভাবে আমরা ভিডিওতে দেখলাম, ভিডিও চিত্রে, যদিও সেই শিবির ছাত্রনেতা সে বলেছে যে গাছের গুড়ির সঙ্গে শিক্ষকের ধাক্কা লেগেছে, তারা কিছু করেনি। পরিষ্কার স্পষ্ট আলোতে দেখা যাচ্ছে শিক্ষককে টেনে হিচড়ে নিয়ে রিকশার মধ্যে। এটা কোন বাংলাদেশ? আমরা তো এই বাংলাদেশের সঙ্গে পরিচিত ছিলাম না কখনোই। তো এটা কিন্তু ৫ই আগস্টের পরেই আমরা দেখলাম যে শিক্ষকদেরকে বা বিভিন্ন শ্রেণী পেশাকে বলা হচ্ছে যে অমুক ফেসিবাদের দোসর, তমুক নানান অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু আইন যখন নিজের হাতে তুলে নেবার যে প্রয়াসটি দেখা গেল এবং শুরু থেকেই, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখলাম আমরা সরকার নির্বিকার এই মবতন্ত্রের ব্যাপারে, মবক্রেসির প্রতি সরকার এক ধরনের নির্বিকারতা দেখালো। এটা বাংলাদেশের ভাবমূর্তিটাকেই পুরো বিশ্বের সামনে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। এবং এই যখন হয় পরিস্থিতি যে শিক্ষাঙ্গনে এরকম হচ্ছে, আপনার অন্যান্য অনেক জায়গাতে আমরা এরকম মবক্রেসির যে বিষয়গুলো দেখেছি, এবং মবতন্ত্র সবসময়ই আপনার আইনের শাসনের একটা বিপরীত সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যায়। এটার কোনো যুক্তি থাকতে পারে না যে আপনার সঙ্গে আরেকজনের মত মিলবে না তাই বলে আপনি দলবল নিয়ে আপনি বলবেন যে এই জায়গাটি। আজকে দেখুন হাইকোর্টের একটা রুলের কথা জানলাম যে জাতীয় পার্টিকে নির্বাচনে কেন অযোগ্য ঘোষিত করা হবে না, একটা রুল দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যেই আওয়ামী লীগের আমলের যে ১২ বছরে সর্বশেষ ১২ বছরের যে নির্বাচন, তারা নির্বাচন, এবারও কি সেই তারা নির্বাচন, যেটা বারবার বলা হলো যে অন্তর্ভুক্তিমূলক কিনা, সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারলাম কিনা। এখন আওয়ামী লীগের যারা অপরাধী, যারা নানান রকম মামলায় যুক্ত, তাদেরকে একসাথে রেখে অন্য আলাপগুলো করা যেত, সেদিকে কোনো কিছু না গিয়ে আওয়ামী লীগ তো বটে, আওয়ামী লীগের সাথে ১৪ দল, জাতীয় পার্টি এবং আরও সব যতগুলো দল আছে সবগুলোকে বাদ রেখে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছিল বিএনপি ও জামাতকে বাদ রেখে, সেভাবেই বিএনপি ও সমমন্যরা এবার নির্বাচন করলো কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। তারপরে আপনি দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন আজকে যেই সম্মেলনটা করেছে, সেখানে কিন্তু তারা বলেছে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে তাদের একটা যেই প্রশ্নটা সেটা রয়ে গেছে তাদের, যে তারা বলছে যে এখানে দলে নিবন্ধন নিষিদ্ধকরণের বিষয়টা আছে, এটা ঐতিহাসিক একটা ব্যাপার, কাজে এটা নিয়ে তারা খুব বেশি প্রশ্ন করবে না, তবে ভোটার উপস্থিতি নিয়ে তাদের একটা বিষয় থাকবে। তো ভোটার উপস্থিতিটাও তো এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ ভোটারগুলো যে উপস্থিত হবে, ভোটাররা কিন্তু খেলা কখন দর্শক দেখতে যায়, যখন প্রতিদ্বন্দ্বিতা মুখর খেলা হয়। আপনি ৯৬-এর মাগুরা নির্বাচনের কথা মনে আছে? তারপরে যে একটি নির্বাচন হলো একতরফা নির্বাচন কয়েকদিনের জন্য, সেখানে কত % ভোটার ছিল? আপনি এক দলীয় শাসনের ক্ষেত্রে যখন একটা নির্বাচন যাওয়া শুরু করে, তখন কিন্তু মানুষ আগ্রহী হয় না। এইবার যেটা হচ্ছে, এবার তো নিশ্চয়ই বিএনপি এবং জামাত এবং তাদের যে ১২ দলীয় ইসলামিক ঐক্যজোট, তারা নিশ্চয়ই এক দল নয়, অবশ্যই তারা বিপরীতমুখী দল। কিন্তু শেষ বিচারে কি আসলে যদি আওয়ামী লীগ এবং সমমনারা থাকতো, তাহলে কোন পর্যায়ে পৌঁছতো নির্বাচনের রূপরেখাটি? কাজে এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা থাকছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এই রকম পরিস্থিতিতে আপনার জানুয়ারির ১০ তারিখের মধ্যে অন্তত ৮-১০টি খুন, এবং গত বছরের যে রাজনৈতিক খুনের তো আসলে কুল কিনারা নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে নেপালের যেই বক্তব্য আমরা শুনলাম যে বাংলাদেশের মতো হতে তারা চায় না, এটা তো স্বাভাবিক।